ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাস শুরু করছি তাহলে। আজকে আমরা 11 নম্বর অধ্যায়ের জীব প্রযুক্তি পড়ছিলাম। জীব প্রযুক্তির আজকে যে টপিকগুলো আমরা জানবো: জিন ক্লোনিং, জীব প্রযুক্তির ব্যবহার, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ, ইন্টারফেরন্স, জিনোম সিকোয়েন্সিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। প্রথমে আসি জিন ক্লোনিং জিনিসটা কি। জিন ক্লোনিং হলো কোন জীবের ডিএনএ পৃথক করে তা থেকে কোনো বিশেষ বৈশিষ্ট্যের কাঙ্ক্ষিত জিন চিহ্নিত করে ওই জিনকে হুবহু কপি করা। সহজ কথায় বলতে গেলে কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা বা সংখ্যা বৃদ্ধি করাই হলো জিন ক্লোনিং। গবেষণাগারে বিশ্লেষণ করার জন্য অথবা উন্নত মানের প্রোটিন তৈরি করার জন্য রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির উদ্দেশ্যই হলো বিশেষ জিনের হুবহু কপি তৈরি করা। যেমন আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম মানব ইনসুলিন কিভাবে তৈরি করতে হয়। তাহলে মানব ইনসুলিন উৎপাদনকারী জিনটাকে আগে সংগ্রহ করেছিলাম, সংগ্রহ করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেছিলাম। সেই রিকম্বিনেন্ট ডিএনএ ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়ে দিয়ে আমরা অনেকগুলো রিকম্বিনেন্ট ডিএনএ সমৃদ্ধ ব্যাকটেরিয়া পেয়েছিলাম। তাহলে আমরা একটা কাঙ্ক্ষিত জিনের অনেকগুলো কপি রিকম্বিনেন্ট ডিএনএ বা ব্যাকটেরিয়ার মাধ্যমে আমরা তৈরি করতে পেরেছিলাম। তাহলে সেটাই হলো জিন ক্লোনিং। তো জিন ক্লোনিং এর জন্য জিনের উৎস তিনটা অংশ থেকে পাওয়া যাবে। এটা হল বিনা ক্রাইটেরিয়ায়। বিনা ক্রাইটেরিয়া কথার অর্থ হলো র্যান্ডম। বিনা ক্রাইটেরিয়ায় তৈরি ক্রোমোজোমের খণ্ড যা ভেক্টরে অন্তর্ভুক্ত করা, এগুলো জিন লাইব্রেরিতে রক্ষিত আছে। সুনির্দিষ্ট এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনে করা কমপ্লিমেন্টারি ডিএনএ গবেষণাগারে অর্গানিক কেমিস্টগণ কর্তৃক বিশেষ প্রক্রিয়ায় তৈরিকৃত ডিএনএ খণ্ড। এখানে জিন লাইব্রেরিটা কি? জিন লাইব্রেরিটা হলো আমাদের দেশে হয়তো এরকম এখনো প্রযুক্তি গড়ে ওঠে নাই। হ্যাঁ, বিদেশে এরকম আছে যে অনেকে দেখা গেলো যে বিখ্যাত বিখ্যাত এরকম কিছু ব্যক্তির বা অনেকে যারা ক্রাইম করেছে, হ্যাঁ, তাদের হয়তো এরকম যখন তারা অপরাধীরা যখন ধরা পড়ে তখন তাদের এই জিন শনাক্ত করে রাখে এবং সেটা লাইব্রেরিতে মজুদ রাখে। এইভাবে আমরা জিন লাইব্রেরি থেকে সংশ্লিষ্ট ব্যক্তির জিন নিয়ে আসতে পারবো। আমাদের দেশে এখনো এই প্রযুক্তি। হ্যাঁ, বলো। এগুলো তো মানুষের দেহে পাওয়ার কথা। হ্যাঁ, বলো। এখানে বলছে যে এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনে করা কমপ্লিমেন্টারি ডিএনএ। হ্যাঁ, রিভার্স এটা এই জিনিসটা বুঝো নাই? সুনির্দিষ্ট এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনে করা কমপ্লিমেন্টারি ডিএনএ। আচ্ছা, এমআরএনএ হলো কি? এমআরএনএ কোথা থেকে তৈরি হয়? এমআরএনএ তৈরি হয় আসলে এমআরএনএ তৈরি হয় আসলে ডিএনএ থেকে। হ্যাঁ, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি হয়। বুঝছো? এখন মনে করো কোন জিন লাইব্রেরিতে একটা সংশ্লিষ্ট ডিএনএ এর খণ্ড আছে, হ্যাঁ, বা সংশ্লিষ্ট জিনের খণ্ড আছে। সেই সংশ্লিষ্ট জিনের খণ্ডটা আমরা নিয়ে এসে সেটাকে আমরা কি করব? সুনির্দিষ্ট এমআরএনএ এর মাধ্যমে রিভার্স ট্রান্সক্রিপশন করব। রিভার্স ট্রান্সক্রিপশন হলো এখানে একটা এনজাইম থাকে, সেই এনজাইমটার নামও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। সেই এনজাইমের সাহায্যে যে ডিএনএ খণ্ডগুলো আমরা পেয়েছিলাম সেই ডিএনএ খণ্ডকে আমরা কি করব? রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে আমরা এরকম কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করতে পারবো। মানে তাতে যে ডিএনএ খণ্ডেতে যে বেসগুলো ছিল, যেহেতু আমরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ করব, তার বিপরীত বেজের সমন্বয়ে বা নিউক্লিওটাইডের সমন্বয়ে এই ডিএনএ গুলো তৈরি হবে। মনে করো যে ডিএনএ খণ্ডে ছিল এটিজিসি, হ্যাঁ, ডিএনএ খণ্ডে ধরে নাও এটিজিসি ছিল। তাহলে আমরা যখন রিভার্স ট্রান্সক্রিপশন করব তখন সেটা হয়ে যাবে কি? এটিজিসি বলেছি, তাহলে এ এর জায়গায় হবে টি, টি এর জায়গায় হবে এ, জি এর জায়গায় হবে সি, জি এর জায়গায় হবে সি এর জায়গায় হবে জি, এরকম।
বুঝতে পেরেছো? তাহলে এভাবে আমরা যে কোনো ডিএনএ খণ্ডকে তার কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করতে পারবো। মানে তাতে তার বিপরীত যে বেজের সমন্বয়ে গঠিত যে ডিএনএ, সেই ডিএনএটাই হলো কমপ্লিমেন্টারি ডিএনএ। ওকে, জি স্যার। আচ্ছা, এখন আমরা আসবো পিসিআর। পিসিআর হলো এমন একটি প্রযুক্তি 1984 সালে আমেরিকান বিজ্ঞানী ক্যারি মিউলিস কোষ বহির্ভূতভাবে ডিএনএ ক্লোনিং এর দ্রুততম এক পদ্ধতি আবিষ্কার করেন। এই প্রযুক্তিকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর বলা হয়। একটি টেস্ট টিউবে একটি জিনের বহু কপি করা যায় পিসিআর এর মাধ্যমে। এক্ষেত্রে প্রথমে দ্বিসূত্রক ডিএনএ কে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলে ডিএনএ দুইটা সূত্র পরস্পর আলাদা হয়ে যায় এবং একক সূত্র করা হয়। ডিএনএ রেপ্লিকেশনের জন্য 5 প্রান্তে একটি প্রাইমার ফিট করা হয় বা প্রাইমার যুক্ত করা হয়। এই আদর্শ প্রাইমার 12 থেকে 20 বেস পর্যন্ত লম্বা হয়ে থাকে। ডিএনএ পলিমারেজ এনজাইম তখন কি করবে, যে একক ডিএনএ সূত্রগুলো আছে, যেহেতু সেখানে আমরা প্রাইমার ফিট করে দিয়েছি, সেই প্রাইমার তখন ডিএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায় সেই একক সূত্র ডিএনএ এর বিপরীতে নতুন সম্পূরক ডিএনএ তৈরি করবে। এভাবে আমরা দেখতে পাবো কয়েক মিনিটেই এরকম সম্পূরক অনেক কপি তৈরি হয়ে যাবে এবং অল্প সময়ে অসংখ্য কপি তৈরি করা যায়। তাহলে পিসিআর এর মাধ্যমে আমরা হ্যাঁ বলো স্যার, পিসিআর এর মাধ্যমে যে স্যার করোনা ভাইরাস টেস্ট করার সময় পিসিআর পদ্ধতি যে করা হয় ওইটা কি? ওটা হলো, এটা তো আসলে পিসিআর, আমরা যে ভাইরাসটা করোনা ভাইরাস, এটা তো আরএনএ ভাইরাস, ঠিক আছে? সেটা হলো কি আরএনএ ভাইরাস। সেই আরএনএ ভাইরাসের যে কপিটা আছে, সেটাকে কি করা হয়, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ করা হয়। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ করলে তার কিন্তু যে ডিএনএ থেকে তৈরি হয়েছিল, সেই ডিএনএ তে আসলে ভাইরাসটা কিন্তু কার দিয়ে আসছে, মানুষের দিয়ে আসছে। মানুষের সে কোষে অ্যাটাক করছে, মানে মানুষের কোষে অ্যাটাক করে সে কি করতেছে, সে হলো যে তার দেহে আছে আরএনএ বা এমআরএনএ আছে, আর মানুষের দেহে আছে ডিএনএ। তাহলে সেই এমআরএনএ, করোনা ভাইরাসের এমআরএনএ যখন মানুষের দেহে ঢুকতেছে, তখন মানুষের ডিএনএ কে সে ব্যবহার করছে, ব্যবহার করে সে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে সে কতগুলো ডিএনএ তৈরি করবে এবং সেই ডিএনএ গুলো থেকে পরবর্তীতে সে আবার কি করবে, আবার নরমাল ট্রান্সক্রিপশনের মাধ্যমে সে আরএনএ তৈরি করবে। আমরা এইটা পড়েছিলাম, আমাদের কি মনে আছে ভাইরাসের যে সংখ্যা বৃদ্ধি, ওখানে কিন্তু আমরা এই কথাগুলো বলেছিলাম। ঠিক ওইরকম ভাবে মানুষের ডিএনএ কে ব্যবহার করে ভাইরাস অনেকগুলো এমআরএনএ তৈরি করে ফেলে, ঠিক আছে? তাহলে যখন এই ভাইরাসের যখন আমরা টেস্ট করব, তখন ভাইরাসের নমুনা হিসেবে তারা কি নিবে, ভাইরাসের আরএনএটা নিবে এবং সেই আরএনএটা তখন কি করা হবে, এই মেশিনের মাধ্যমে সেখানে কি করা হবে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ করা হবে, যার ফলে ডিএনএ পাওয়া যাবে। এখন কোন ধরনের ডিএনএ থেকে এই এমআরএনএ তৈরি হয়েছে সেটা তখন তারা আইডেন্টিফাই করতে পারবে। কারণ এখন দেখা যাচ্ছে ভাইরাস গুলো ভ্যারিয়েন্ট চেঞ্জ করছে। তাহলে দেখা গেলো যে ভ্যারিয়েন্ট চেঞ্জ করছে, তাহলে তার যে সেই ভ্যারিয়েন্ট গুলোর যে এমআরএনএ কোন ধরনের ডিএনএ থেকে তৈরি করেছিল, সেই ডিএনএটা যদি আইডেন্টিফাই করতে পারে, তাহলে বিজ্ঞানীদের জন্য সহজ হয় যে তাহলে তার টিকা তৈরি করার জন্য বা তার ট্রিটমেন্ট দেওয়ার জন্য। যেমন আমরা এখন বুঝতে পারছি যে এটা হলো ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট বা ভারতীয় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, আমরা এটা এখন সহজে ডিটেক্ট করতে পারছি। যখন এটা ডাক্তাররা বা ডায়াগনোসিস যারা করছে তারা এটা বুঝতে পারছে, তখন তার জন্য আলাদা ট্রিটমেন্ট বা আলাদা টিকার ব্যবস্থা করা হচ্ছে, ঠিক আছে? তাহলে পিসিআর কিন্তু এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। ক্লোনিং পদ্ধতি দুই ধরনের, একটা হলো ডিএনএ ক্লোনিং আর একটা হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তো ডিএনএ ক্লোনিং তোমাদের বুঝিয়েছি, যেমন আমরা মানব ইনসুলিন যখন তৈরি করেছিলাম, ওখানে কিন্তু আমরা যে ক্লোনিংটা করেছিলাম সেটা আসলে ছিল ডিএনএ ক্লোনিং। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির মাধ্যমে ডিএনএ ক্লোনিং করা হয়, এটি জিন ক্লোনিং নামেও পরিচিত। কোন জীবের কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড কেটে উপযুক্ত ব্যাকটেরিয়ামের প্লাজমিড ডিএনএ তে প্রতিস্থাপন করা হয়, ফলে প্লাজমিড ডিএনএটি একটি রিকম্বিনেন্ট ডিএনএ তে পরিণত হয়। উপযুক্ত মাধ্যমে এই রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়াম আবাদ করলে অল্প সময়ে হাজার হাজার ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায় এবং প্রতিটি ব্যাকটেরিয়ামে ওই কাঙ্ক্ষিত জিন থাকবে। এইভাবেই আমরা ব্যাকটেরিয়ার মাধ্যমে বা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির মাধ্যমে আমরা অসংখ্য ক্লোন জিন তৈরি করতে পারবো। তাহলে আমরা যে মানব ইনসুলিন তৈরি করেছিলাম ওটা আসলে মূলত ডিএনএ ক্লোনিং ই ছিল। আমরা 2 নম্বরে আসি, রিপ্রোডাক্টিভ ক্লোনিং। এটা আমরা তোমাদের বুঝাইনি, এটা আজকে আমি বুঝাবো। জনন পদ্ধতিতে দাতা কোষের ডিএনএ এর মাধ্যমে তার হুবহু প্রতিছবি সম্পন্ন নতুন প্রজন্ম সৃষ্টি করার কৌশলই হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং।
1996 সালে ডলি নামক যে ভেড়া সৃষ্টি হয়েছিল সেটা মূলত রিপ্রোডাক্টিভ ক্লোনিং ছিল। আচ্ছা, রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর যে মানে তোমাদের যে স্লাইডটা দেওয়া হয়েছিল সেই স্লাইডে এটা ছিল না। আমি মনে করলাম যে এটা তৈরি করে রাখি, তোমাদের কাজে দিবে। তাহলে আমরা এখন আমরা বলবো যে রিপ্রোডাক্টিভ ক্লোনিংটা কি আসলে। তাহলে যখন ডলি ভেড়ার উৎপত্তি হয়েছিল তখন সেটা কিভাবে তৈরি হয়েছিল সেটা জানার জন্য আমি এটা তৈরি করলাম। তাহলে প্রথমে একটি ভেড়ার স্তন গ্রন্থি থেকে কোষ নিয়ে তাকে আবাদ মাধ্যম বা পুষ্টি মাধ্যমে রেখে সংখ্যা বৃদ্ধি করানো হয়। যে ভেড়া থেকে এই কোষটা নেওয়া হয় সেই কোষটা অবশ্যই দেহকোষ, এবং দেহকোষটা নেওয়া হয়েছিল ভেড়ার স্তন গ্রন্থি থেকে। তাহলে দেহকোষ মানে কি? ডিপ্লয়েড। পরে অপর একটি ভেড়ার ডিম্বাণু কোষ থেকে ডিম্বাণুকোষ নিয়ে তা থেকে ডিম্বাণু নিউক্লিয়াসকে সরিয়ে ফেলা হয়। তাহলে যে ডিম্বাণুটি নেওয়া হয়েছিল সেই ডিম্বাণুর নিউক্লিয়াস ছিল না। এখন সেই ডিম্বাণুর ভিতরে আমরা কি করব? দাতা কোষের যে নিউক্লিয়াসটা মানে স্তন গ্রন্থির যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা প্রবেশ করানো হয়। ফলে এখন ঘটনা কি দাঁড়ায়? ডিম্বাণু হলো দাতা কোষের ডিপ্লয়েড নিউক্লিয়াস বহন করছে। এবার এই ডিম্বাণুটি দাতা কোষের নিউক্লিয়াস নিয়ে বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করছে। হ্যাঁ, এবং ভ্রূণটা কিন্তু ডিপ্লয়েড, যেহেতু দাতা কোষের যে নিউক্লিয়াস সেটা ছিল ডিপ্লয়েড, এই জন্য ভ্রূণটাও হবে ডিপ্লয়েড। এই ভ্রূণ তৃতীয় একটি ভেড়ার জরায়ুতে স্থাপন করা হয়, জরায়ু বা ইউটেরাসে স্থাপন করা হয়। তৃতীয় ভেড়াটি নির্দিষ্ট সময় পর দাতা ভেড়ার চেহারা সম্পূর্ণ একটি বাচ্চার জন্ম দেয় এবং এর নাম দেওয়া হয়েছে ডলি। তাহলে প্রক্রিয়াটা বুঝতে পারলা? জি স্যার স্যার। তাহলে এখানে মোট 3টা ভেড়াকে ইউজ করা হয়েছে? 3টা ভেড়া হতে পারে বা 2টা ভেড়া হতে পারে। মনে করো যে প্রথম যে ভেড়াটা নিয়েছিলাম সেই ভেড়াটা কি পুরুষ ভেড়া না স্ত্রী ভেড়া, বলো দেখি? স্ত্রী ভেড়া। না, দাতা স্ত্রী ভেড়া। ভেড়া পুরুষও হতে পারে, স্ত্রীও হতে পারে। কারণ স্তন গ্রন্থি পুরুষেরও থাকে, স্ত্রীরও থাকে, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে সক্রিয় থাকে যখন বাচ্চা মানে ভূমিষ্ঠ হয় তখন সেটা অ্যাক্টিভ থাকে, আর পুরুষদের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ থাকে সবসময় আজীবন। এই কারণে এটা পুরুষও হতে পারে, স্ত্রীও হতে পারে। যখন ডলি ভেড়াটা তৈরি হয়েছিল ভাগ্যক্রমে সেই দাতা ভেড়াটা ছিল স্ত্রী ভেড়া। তো কাজেই প্রথম যে ভেড়া সেটা পুরুষও হতে পারে, স্ত্রী ভেড়া হয়। তাহলে এই পুরুষ ভেড়ার আমরা স্তন গ্রন্থি থেকে বা স্ত্রী ভেড়ার স্তন গ্রন্থি থেকে যদি আমরা কোষ নেবো, সেই কোষটা ছিল দেহকোষ এবং ডিপ্লয়েড। আর দ্বিতীয় আরেকটা ভেড়া, এটা অবশ্যই স্ত্রী ভেড়া হইতে হবে, কারণ ডিম্বাণুকোষ স্ত্রী ভেড়াতেই তৈরি হয়। তাহলে স্ত্রী ভেড়াতে যখন আমরা ডিম্বাণুকোষটা নিলাম, তার নিউক্লিয়াসকে সরিয়ে ফেললাম, সরিয়ে ফেলে দাতা কোষে নিউক্লিয়াস প্রবেশ করালাম, ফলে ডিম্বাণু হয়ে গেল ডিপ্লয়েড দাতা কোষের নিউক্লিয়াস বিশিষ্ট। হ্যাঁ, এবার সেটা যখন আমরা ভ্রূণ তৈরি করলো, সেই ভ্রূণটা আমরা কি করতে পারি? তৃতীয় একটি ভেড়ার জরায়ুতে স্থাপন করতে পারি। আচ্ছা, এখানে একটা কথা, তৃতীয় ভেড়াতে আমরা প্রবেশ করাতে পারি, অথবা দ্বিতীয় ভেড়ার ইউটেরাস বা জরায়ু মানে যার কাছ থেকে আমি ডিম্বাণু নিয়েছিলাম সেই ভেড়ার ভিতরেও আমরা এই কাজটা করতে পারি, যদি তার জরায়ুটা ভালো থাকে। বুঝতে পেরেছো? কাজে আমরা এখানে বলতেছি তৃতীয় ভেড়া, কোনো কোনো ক্ষেত্রে আমরা দ্বিতীয় ভেড়াও ইউজ করতে পারি। মানে যে ভেড়া থেকে আমি ডিম্বাণু কোষ নিয়েছিলাম সেই ভেড়ার দেহেই ভ্রূণটা আবার তার জরায়ুতে স্থাপন করতে পারি। ওকে স্যার, হ্যাঁ বলো। এটা দ্বিতীয় ভেড়ার নিউক্লিয়াসে কেন স্থাপন করা লাগছে? দ্বিতীয় মানে ভেড়া এটা তো তো দ্বিতীয় ভেড়াটা হলো তো প্রথম দাতা স্ত্রী ভেড়া। ভেড়ার তো নিউক্লিয়াস দ্বিতীয় ছিল। ভেড়াটা হলো স্ত্রী ভেড়া, আর স্ত্রী ভেড়ার ডিম্বাণু। আমরা তো স্ত্রী ভেড়া নেবো, স্ত্রী ভেড়ার ডিম্বাণু কোষটা আমরা সংগ্রহ করব। তাহলে আমরা এই ডিম্বাণু তাহলে আমি কোথা থেকে পাবো? স্ত্রী ভেড়া ছাড়া তো ডিম্বাণু পাওয়া যাবে না। বুঝতে পেরেছো? এখন না স্যার। ডিম্বাণু যখন দাতা ভেড়া নিউক্লিয়াস নিয়ে ভ্রূণ তৈরি করবে, সেই ভ্রূণটা আমরা দ্বিতীয় ভেড়াতেও দিতে পারি, আবার নতুন আরেকটা তৃতীয় ভেড়ার দিতে পারি। হ্যাঁ, তাহলে ভ্রূণটা আমরা তৃতীয় ভেড়া হিসেবেও বহন করতে পারি, আবার দ্বিতীয় ভেড়াতেও দিতে পারি, সেটা আমার ইচ্ছা। যদি দ্বিতীয় ভেড়া ভালো থাকে, যার কাছ থেকে আমি ডিম্বাণু নিয়েছিলাম তার জরায়ু যদি ভালো থাকে, তাহলে তার জরায়ুতেও আমরা ভ্রূণটা প্রতিস্থাপন করতে পারি। আর যদি জরায়ু ভালো না থাকে, সেক্ষেত্রে আমরা নতুন আরেকটা তৃতীয় স্ত্রী ভেড়া ভেতরে জরায়ুতে স্থাপন করব। স্যার ডিম্বাণুর যে নিউক্লিয়াস সেটা কি হবে? ডিম্বাণু নিউক্লিয়াস তো আমরা বের করে এর দিয়েছি। নামে না? ডিম্বাণুর স্ত্রী ভেড়ার যে ডিম্বাণু নিয়েছিলাম সেই ডিম্বাণুর থেকে আমরা নিউক্লিয়াসকে বের করে দিয়েছি। নিউক্লিয়াসকে বের করে দিয়েছি, বের করে দিয়ে সেই ডিম্বাণু যখন নিউক্লিয়াস বিহীন থাকে তখন আমরা সেই ডিম্বাণুর ভিতরে দাতা কোষের নিউক্লিয়াস সেটা ছিল ডিপ্লয়েড, সেই ডিপ্লয়েড নিউক্লিয়াস ডিম্বাণুর স্যার ভিতরে প্রবেশ করে। ডিম্বাণুর যে নিউক্লিয়াস ওটা ডিপ্লয়েড হবে না?
সরি হ্যাপ্লয়েড হবে না? হ্যাঁ, ডি মনোনিউক্লিয়াসটা যখন আমরা বের করে নিয়েছিলাম তখন সেটা ছিল হ্যাপ্লয়েড। হ্যাঁ, এখন আমরা ডি মনোর ভিতরে যখন দাতা কোষের নিউক্লিয়াস প্রবেশ করাবো, দাতা কোষের নিউক্লিয়াসটা হলো ডিপ্লয়েড। বুঝছো? ডিম্বাণু কোষে তো নিউক্লিয়াস থাকছে না, জি স্যার। ডিম্বাণু কোষে তো নিউক্লিয়াস থাকছে না, ডিম্বাণু কোষের নিউক্লিয়াসকে আমি বের করে ফেলে দেব, সেখানে আমি প্রবেশ করাবো দাতা কোষের নিউক্লিয়াস, যার ফলে কোষটা ডিম্বাণুই থাকবে কিন্তু হ্যাপ্লয়েড ছিল। কোষটা ডিম্বাণুই থাকবে কিন্তু সেই ডিম্বাণু কোষের নিউক্লিয়াসটা হয়ে যাবে ডিপ্লয়েড। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এখন এই এই ডিপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট ডিম্বাণুটিকে আমরা যদি আহ, আহ, ভ্রূণ তৈরি করতে পারি এবং সেই ভ্রূণটা যদি আমরা তৃতীয় ভেড়া বা দ্বিতীয় ভেড়ার জরায়ুতে স্থাপন করতে পারি, তাহলে দেখা যাবে নির্দিষ্ট সময় পর দাতা ভেড়ার চেহারা সম্পন্ন বাচ্চার জন্ম হবে। এর নাম দেওয়া হয়েছে ডলি। এই প্রযুক্তিকে ব্যবহার করে বর্তমানে অনেক দেশেই হয়তো এটা লুকিয়ে হ্যাঁ এই মানুষেরও ক্লোন করা হচ্ছে। এই মানুষের ক্লোন করা কিন্তু বিশ্বে নিষিদ্ধ, কিন্তু অনেক দেশ এখনো জি। কিন্তু এটা চালিয়ে যাচ্ছে। মানুষের ক্লোন করতে কি তারা সফল হয়েছে আদৌ? মানুষের ক্লোন এটা চলছে, এখন সফল হয়েছে কিনা এটা এখনো বিজ্ঞানীরাই জানে, বা হলেও হতে পারে। হ্যাঁ, কারণ এটা হলে দেখা যাবে ক্রাইমটা অনেক বেড়ে যাবে। এই কারণে মনে করো যে আমি ক্রাইম করতে পারবো, মনে করো যে আমি যদি এই প্রযুক্তি জানি, দেখা গেলো যে আমি আমার আরেকটা মাহবুব স্যার বানিয়ে দিলাম। হ্যাঁ, এই মাহবুব স্যার তোমাদের ক্লাস নিচ্ছে, আর ওই মাহবুব স্যার মনে করো যে এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছে, মানে আমি নর্মাল যেটা আমার ক্লোন ক্লাস নিচ্ছে, কিন্তু আমি মনে করো যে ফাঁকি দিয়ে বেড়াচ্ছি। এরকম অনেকেই এরা করতে পারে, বদমাইশি করতে পারে। হ্যাঁ, এই কারণে হলো এটা নিষিদ্ধ। স্যার আরো কিছু প্রশ্ন আছে ক্লোনের ব্যাপারে। ডলি ভেড়াটা কতদিন সার্ভাইভ করেছিল? যে ডলি ভেড়াটা ডলি ভেড়া হ্যাঁ ডলি ভেড়াটা সার্ভাইভ করবে। হ্যাঁ স্যার। ডলি ভেড়াটা সার্ভাইভ করবে যে দাতা ভেড়া। দাতা ভেড়া যদি মনে করো 10 বছর জীবিত থাকে, যেহেতু দাতা ভেড়ার কোষ থেকে সেটা নেওয়া হয়েছিল, সেও এই 10 বছরই জীবিত থাকবে, মানে হুবহু দাতা ভেড়ার বৈশিষ্ট্য সম্পন্ন সে হবে। বুঝতে পেরেছো? স্যার দাতা ভেড়া যদি অ্যাক্সিডেন্টলি মারা যায় তাহলে 5 বছরের ভিতরে? না, অ্যাক্সিডেন্টলি মারা গেলে তো সেটা অন্য, সেটা তো না, ওটা তো কোনো না। তার যে কোষের যে মানে তার মানে মনে করো তার হয়তো মানুষের যেমন গড়ায়ু আহ, বাংলাদেশে মনে করো 72 বছর, তাহলে ধরে নাও এই ভেড়াটারও বয়স 72 বছর তার নর্মালি। কিন্তু সে যদি অ্যাক্সিডেন্টের মধ্যে দেখলো 10 বছরে মারা গেল বা 5 বছর মারা গেল, সেটা তো অন্য ব্যাপার। হ্যাঁ, কিন্তু তার যে নর্মাল যে জীবিত থাকার কথা, সে অনুযায়ী জীবিত থাকবে। মনে করো যে এই দাতা ভেড়া 10 বছর বাঁচার কথা, এখন আমি ডলি তৈরি করলাম, এখন ডলি তৈরি করার জন্য 1 বছর অলরেডি খরচ হয়ে গেছে, ডলি তৈরি করার জন্য 1 বছর খরচ হয়ে গেছে, তাহলে এই ডলি আর মাত্র 9 বছর বাঁচবে। এবার বুঝতে পেরেছো? স্যার ডলি ভেড়াটা কি মানে একটা স্বাভাবিক ভেড়ার মতনই গ্রো করবে নাকি হ্যাঁ হ্যাঁ, সে না দাতা না ভেড়া যে অবস্থায়? না, স্বাভাবিকের মধ্যে সে গ্রো করবে, স্বাভাবিক ও ভেড়ার মতোই সে গ্রো করবে। আচ্ছা, এখন আমরা আসবো জীব প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হচ্ছে বর্তমান বিশ্বে বহুল আলোচিত ও অত্যন্ত সম্ভাবনায় প্রযুক্তি বিজ্ঞান। জীবন জীবিকার প্রায় সব ক্ষেত্রেই এই প্রযুক্তির সম্ভাবনার দ্বার উন্মুক্ত। এর দ্বারা জেনেটিক মডিফিকেশন ঘটানো হয়। তো এর কতগুলো প্রয়োগ দেখানো হলো, যেমন প্রথমে আছে কৃষি ক্ষেত্রে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টিতে। যেমন অনেক ধরনের ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা হয়, যেমন ফ্লেভার সেভার টমেটো, তারপর হলো আহ আগাছানাশক ওষুধ ইত্যাদি। আগাছা প্রতিরোধী উদ্ভিদ, ওষুধ না তো আগাছা প্রতিরোধী উদ্ভিদ, এগুলোকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে পারি। গুণগত মান উন্নয়নে, সুপার রাইস বা গোল্ডেন রাইস উদ্ভাবনে। এই ধরনের রাইসে ভিটামিন এ, যেটা বিটা ক্যারোটিন এবং আয়রন সমৃদ্ধ থাকে। রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে, নাইট্রোজেন সংবন্ধনে, দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে, বীজহীন ফল সৃষ্টিতে, ট্রান্সজেনিক প্রাণী সৃষ্টিতে, ক্ষতিকর কীট পতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টিতে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার রয়েছে। এবার আসবো আমরা জিএম ফসল। যেমন আমরা ওখানে দেখলাম যে অনেকগুলো আমরা
ট্রান্সজেনিক উদ্ভিদ, যেটা বলছি সেটাকে আমরা জিএম ফসল বলতে পারি। তাহলে জিএম ফসল মানে কি? জেনেটিক্যালি মডিফাইড ফসল। জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বা ক্ষমতা বৃদ্ধি করে যে ফসল উৎপাদন করা হয় তাকে জিএম ফসল বলে। তো বাংলাদেশে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিএম ফসল বিটি বেগুন। বিটি বেগুনটা কিভাবে তৈরি হয়েছে? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামের একটা ব্যাকটেরিয়া, সয়েল ব্যাকটেরিয়া, যেটা মাটিতে থাকে, এই ব্যাকটেরিয়া থেকে একটা প্রোটিন জিন নেওয়া হয়েছে। সেই প্রোটিন জিনটার নাম হলো ক্রিস্টাল প্রোটিন জিন বা ক্রিল এসি। বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত করে উৎপন্ন বেগুনের নাম দেওয়া হয়েছে বিটি বেগুন। এই প্রোটিন বেগুন গাছের কচি কাণ্ড, ফল ছিদ্রকারী পোকার কাছে বিষের মতো কাজ করে, ফলে বেগুন গাছে এই পোকার আক্রমণ থেকে রক্ষা পায়। তাহলে এই বিটি বেগুন যদি পোকাগুলো ভক্ষণ করে তাহলে দেখা গেল যে 48 ঘন্টার মধ্যে পোকা মারা যায়। কারণ এই বিটি বেগুনের কচি কাণ্ড, পাতা এবং ফলে এই ক্রিস্টাল প্রোটিন জিনটা বিদ্যমান। আর ক্রিস্টাল প্রোটিন জিনটা হলো ইনসেক্টের জন্য টক্সিক, সে কারণে ইনসেক্ট 48 ঘন্টার মধ্যে মারা যাবে। চিকিৎসা বিজ্ঞানে ইনসুলিন তৈরিতে, আমরা ইনসুলিন তৈরি গত ক্লাসে বলেছি, ইন্টারফেরন উৎপাদনে, এটা আজকে আবার বলবো, এখন না একটু পরে বলতেছি। আর 3 নম্বর আছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, সংক্ষেপে আমরা বলবো টিপিএ। তো আমরা এখন টিপিএ সম্পর্কে জানি। আচ্ছা, আমাদের যে দুইটা জিনিস হয়, যেমন হলো একটা স্ট্রোক আছে আর একটা হলো হার্ট অ্যাটাক। স্ট্রোকটা কোথায় হয় কেউ বলতে পারবা? স্ট্রোক কোথায় হয়? ব্রেন। ব্রেন। ব্রেন স্ট্রোক হয় ব্রেন। তাহলে স্ট্রোক কেন হয়? স্ট্রোক হয় হলো ব্রেনে একটা আর্টারি আছে যার নাম হলো ক্যারোটিড আর্টারি। এই ক্যারোটিড আর্টারিতে কোনো কারণে যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে ব্রেন রক্ত পায় না, ফলে অক্সিজেন পায় না, অক্সিজেনের অভাবে তখন সেখানে স্ট্রোক হওয়া শুরু হয়। এখন যদি রক্ত কম পরিমাণে পায় সেক্ষেত্রে মাইল্ড স্ট্রোক, আর রক্ত যখন একবারেই পাবে না বা অক্সিজেন যখন একবারেই পাবে না তখন সিভিয়ার স্ট্রোক হতে পারে। আবার হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও তাই, হার্ট যদি অল্প পরিমাণে রক্ত বা অক্সিজেন পায় তাহলে মৃদু হার্ট অ্যাটাক, আর যদি একবারই না পায় তাহলে হবে সিভিয়ার হার্ট অ্যাটাক। এখন এই যে করোনারি আর্টারি বলো বা ক্যারোটিড আর্টারি বলো, এগুলোতে যদি রক্ত জমাট বেঁধে যায়, সেই রক্ত জমাট বাঁধা রক্তকে যদি গলিয়ে দিতে পারা যায় তাহলে রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তো 1970 সালে প্রথম ব্যাকটেরিয়া কোষ থেকে স্ট্রেপ্টোকাইনেজ নামক এনজাইম পাওয়া গেল, যা দিয়ে জমাট বাঁধা রক্তকে গলিয়ে দেওয়া যায়। কিন্তু এই প্রোটিনটি মানুষের নিজস্ব প্রোটিন নয়, বিধায় দেহে বহু পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যেহেতু আমরা প্রোটিনটা ব্যাকটেরিয়া থেকে নিয়ে সেটা আমরা মানুষের দেহে দিয়েছিলাম, এই কারণে মানুষের বহু পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। মানুষের রক্তে এমনিতেই কিন্তু প্লাজমিন এনজাইম থাকে, যা প্লাজমিনোজেন অবস্থায় বিরাজ করে। প্লাজমিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় থাকে। প্লাজমিনোজেনকে কর্মক্ষম অবস্থায় আনতে হলে টিপিএ বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর প্রয়োজন হয়। তাহলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রোগীর রক্তনালীতে টিপিএ ইনজেক্ট করলে রক্তের ব্লক বিগলিত হয়ে যায় এবং রোগী সুস্থ হয়ে ওঠে। টিপিএ নিঃসরণকারী জিন মানুষের দেহ থেকে নেওয়া হয় বলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তাহলে আমরা যখন প্রথমে বলেছিলাম যে ব্যাকটেরিয়া থেকে যখন আমরা নিব, সেই ব্যাকটেরিয়ার উৎপন্নকারী টিপিএ সেটা মানুষের দেওয়া হবে, সেটাতে পার্শ্ব প্রতিক্রিয়া ছিল। কিন্তু বর্তমানে দেখা গেছে যে টিপিএ উৎপাদনকারী যে জিনগুলো আছে, সেই জিনগুলো যদি মানুষের দেহ থেকে নিয়ে সেটা অ্যাম্পুল আকারে আলাদাভাবে রাখা হয় এবং সেই অ্যাম্পুলটার ভিতরের টিপিএ গুলো মানুষের ইনজেক্ট আকারে যখন দেওয়া হবে সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে। অর্থাৎ মানুষের জিনিস মানুষের দেহেই দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়াটা কম হবে। আবার দেখা গেলো যে ব্যাকটেরিয়ার জিনিস মানুষে দেওয়া হচ্ছে, হ্যাঁ, ব্যাকটেরিয়া থেকে জিনিসটা তৈরি হয়েছে কিন্তু সেটা মানুষে দেওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তো পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হবে। এখন আমাদের বুঝতে হবে যে কখন আসলে প্লাজমিন, হ্যাঁ বলো স্যার প্লাজমিন এনজাইমের কাজ কি? প্লাজমিন এনজাইমের কাজ সে কি করে, সে হলো কি অবস্থায় থাকে, সে হলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে, প্লাজমিনোজেন। তাহলে প্লাজমিনোজেন কখন সক্রিয় প্লাজমিনে পরিণত হবে? যখন প্লাজমিনোজেন টিপিএ গুলো পাবে। ঠিক আছে, প্লাজমিনোজেন যখন টিপিএ পাবে, হ্যাঁ, তখন সে প্লাজমিন এনজাইমে কনভার্ট হবে। বুঝতে পেরেছো? আর এই প্লাজমিন এনজাইম এটা কি করে?
এই প্লাজমিন এনজাইমই তো ওই যে দেহের ভিতরে কোন জায়গায় যদি রক্ত জমাট বাঁধে, হ্যাঁ, সেই রক্ত মানে জমাট বাঁধা রক্তকে গলায় দিবে। প্লাজমিন এনজাইমের কাজই হলো তাই। বা স্যার দেহের রক্ত জমাট বাঁধতে দেয় না। মানে দেহের ভিতরে যেমন আমাদের সাধারণ জি অবস্থায় স্যার, আমাদের দেহের ভিতর। আহ, রক্ত সাধারণ অবস্থায় তরল থাকার কারণটা কি? সেই কেমিক্যালটার নাম কেউ জানো? আমাদের দেহের ভিতরে রক্তনালীতে রক্তটা তরল আছে কেন? এর কারণটা কি? কারো জানা আছে কোন কেমিক্যালের কারণে এটা হয়? হেপারিন। সেই কেমিক্যালটার নাম হলো হেপারিন। তাহলে আমাদের শরীরে রক্তনালীতে রক্ত তরল অবস্থায় বিরাজমান হেপারিন থাকার কারণে। এখন আমাদের দেহে হেপারিনও আছে, কিন্তু আমাদের দেখা গেল যে আমাদের তোমার হলো প্লাজমিনোজেন এনজাইমটাও আছে। এখন কোন জায়গায় রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গেল, কিন্তু আমাদের তো প্লাজমিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় আছে, সে কিন্তু কাজ করতে পারবে না। সে যতক্ষণ পর্যন্ত টিপিয়ে না পাবে ততক্ষণ পর্যন্ত সে প্লাজমিন এনজাইমে কনভার্ট হতে পারবে না, যার ফলে যেখানে রক্ত জমাট বেঁধে আছে সেখানে রক্ত জমাট বাঁধা অবস্থায় থাকবে, ফলে আমরা আস্তে আস্তে মারা যাব। তো এখন মনে করো যে কারো যে স্ট্রোক হয়েছে সেটা কিভাবে বুঝবা? তার চেহারা দেখে বোঝা যাবে, তার চেহারায় হয়তো মুখটা বেঁকে গেছে, ঠোঁট হয়তো মনে করো যে উঁচু নিচু হয়ে যাচ্ছে, বা কোনো এক হাত প্যারালাইজড হয়ে যাচ্ছে, বা সে নিস্তেজ মনে করছে, দেহের ভারসাম্য হারাচ্ছে। এইগুলো লক্ষণ দেখে, বা মাথায় প্রচুর ঘাম হচ্ছে, এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে তার একটা কিছু হচ্ছে, হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক। তখন আমরা যদি সঙ্গে সঙ্গে সেটা, হার্ট অ্যাটাক বা স্ট্রোক এটা কিন্তু বেশ কয়েকবার হতে পারে। যদি প্রথমে অল্প অল্প হয় তাহলে দেখা যাবে আজকে হলো 2 দিন পর আবার হওয়ার সম্ভাবনা থাকে। কারণ তো তার ওই ব্রেনের যে ক্যারোটিড আর্টারি সেখানে তো রক্ত জমাট বেঁধেই আছে, সেটা তো বলছে না। হ্যাঁ, যখন আমরা ডাক্তারের শরণাপন্ন হবো, ডাক্তার তখন এই টিপিএ ইনজেক্ট করে দিবে। টিপিএ ইনজেক্ট করলে তখন সেটা ওই ভিতরে জমাট বাঁধা রক্তকে গলায় দিবে, যার ফলে আস্তে আস্তে রোগী সুস্থ অনুভব করবে। কাজে আমাদের আগে বুঝতে হবে যে আসলে আমরা ঠিক সময়ে নিয়ে যেতে পারছি কিনা। এক্ষেত্রে সামান্য দেরি হলে রোগী কিন্তু মারা যেতে পারে। বুঝতে পেরেছো? জি স্যার। এরপরে আমরা আসবো চিকিৎসা বিজ্ঞানে। ইপিও তৈরি। ইপিও মানে কি? ইরিথ্রোপয়েটিন একটা হরমোন। এটা সাধারণত আমাদের বৃক্ক তৈরি করে, যা রক্ত প্রবাহের সাথে বোন ম্যারো বা মেরুরজ্জু, হাড়ের ভিতরে যে মজ্জা আছে সে মজ্জাতে এই হরমোনটা প্রবেশ করে। মজ্জাতে যখন হরমোন প্রবেশ করে তখন মজ্জার কোষগুলো বিভাজনে উদ্দীপ্ত হয় এবং প্রচুর আর বেশি রক্তকণিকা উৎপন্ন করে। কিন্তু যাদের কিডনি বিকল বা কিডনি অকেজো হয়ে পড়েছে, বা যাদের কিডনি নিয়মিত ডায়ালিসিস করতে হয়, তাদের ক্ষেত্রে ডায়ালিসিসের সময় এই হরমোন রক্ত থেকে বাইরে বের হয়ে যায়, ফলে রোগীর দেহে আর বেশি একেবারেই কমে যায়। রোগী তাই রক্ত শূন্যতায় ভোগে। তাহলে যাদের কিডনি অসুস্থ বা কিডনি ডায়ালিসিস করেছে, যার ফলে এই হরমোনটা বের হয়ে যাচ্ছে, বাইরে বের হয়ে যাচ্ছে, হরমোনটা মজ্জাতে যেতে পারছে না, হরমোনটা মজ্জাতে যেতে পারছে না। বা যাদের কিডনি অকেজো, যার ফলে এই হরমোনটাই হয়তো কিডনি তৈরি করতে পারছে না। আর যতক্ষণ পর্যন্ত বোন ম্যারো এই হরমোনটা না পাবে তখন পর্যন্ত বোন ম্যারো তো কাজ করবে না। বোন ম্যারো তো না, শরীরে আর বেশি ঠিকই আছে, সে কিন্তু বুঝতে পারবে না। যখন হরমোনটা বোন ম্যারোর কোষগুলোকে উদ্দীপিত করবে তখনই সেই বোন ম্যারোর কোষগুলো আর বেশি তৈরিতে আগ্রহী হবে, আদারওয়াইজ হবে না। কাজেই বর্তমানে হাজার হাজার কিডনি রোগীকে রক্ত শূন্যতা দূরীকরণার্থে ইকোলাইতে উৎপন্ন ইপিও ইনজেকশন দেওয়া হচ্ছে। তাহলে যারা হলো স্বাভাবিক, তাদের দেহের বৃক্ক থেকে এই হরমোন উৎপাদনকারী জিনকে বের করে আনা হচ্ছে, এবং বের করে এনে ইকোলাই প্লাজমিডে সেটা প্রতিস্থাপন করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হচ্ছে, এবং রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার মাধ্যমে আমরা এটা অন্য পোষক ব্যাকটেরিয়ায় প্রবেশ করিয়ে আমরা হাজার হাজার এরকম ইপিও উৎপাদনকারী জিন তৈরি করতে পারবো, এবং সেটা ইনজেক্ট আকারে যদি মানুষের শরীরে দেওয়া হয়, তাহলে দেখা যাবে সেই ইপিও গুলো বোন ম্যারোতে যাচ্ছে, ফলে বোন ম্যারোর কোষগুলো উদ্দীপিত হচ্ছে, আর বেশি তৈরি করতে সক্ষম হচ্ছে। বুঝতে পারলা? জি স্যার। জিনিসগুলো কিন্তু খুবই মজার। মানে যদি আমরা একটা প্রসেস আমরা ভালোভাবে বুঝতে পারি, মনে করো যে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে এই যে আমরা এখন যে কথাগুলো বলছি এগুলো আমরা সবাই বুঝতে পারবো। আর ওখানে যদি আমাদের একটু কমতি থাকে যে না আমরা ওখানে আমরা বুঝি নাই,
তাই কিন্তু এই জিনিসগুলো পড়েও মজা পাবো না বা বুঝবাও না। তো জিন থেরাপি, কোন নির্দিষ্ট রোগ উৎপাদনের জন্য দায়ী ত্রুটিপূর্ণ জিনকে সঠিক করার পদ্ধতি হলো জিন থেরাপি। ত্রুটিপূর্ণ জিনকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে সরিয়ে দিয়ে ওই জায়গায় কারেক্টেড জিন প্রবেশ করানোর মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা হয়। হেপাটাইটিস বি ভাইরাসের অ্যান্টিজেন তৈরির জন্য টিএমভির মাধ্যমে তামাক গাছে প্রবেশ করিয়ে তামাককে হেপাটাইটিস বি ভ্যাকসিন উপযোগী করা হয়েছে। এবার আসবো মলিকুলার ফার্মিং। তাহলে ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে তাদেরকে বায়োরিয়েক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের প্রাণী থেকে উৎপন্ন দুধ, রক্ত, মলমূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহরণ করা হয়ে থাকে। বায়ো ফার্মিং, যখন ফার্মাসিউটিক্যাল দ্রব্য বড় মাত্রায় উৎপাদন করা হয় তখন তাকে বায়ো ফার্মিং বলে। যেমন জীবন রক্ষাকারী অ্যান্টিথ্রম্বিন এখন অতি অল্প সময়ে ছাগলের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে। তাহলে যখন আমরা কোনো একটা বড় ফার্মাসিউটিক্যাল দ্রব্য, এখন মনে করো করোনার টিকা, যেমন ভারতের সিরাম ইনস্টিটিউট একটা বিশাল একটা ইনস্টিটিউট, সেখানে কিন্তু অনেক করোনা টিকা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বায়ো ফার্মিং বলতে পারি। হ্যাঁ, তাহলে এভাবে আমরা বায়ো ফার্মিং সেটাকে বলতে পারি। পরিবেশ ব্যবস্থাপনায় যেসব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশকে উন্নত করা যায়, পরিবেশ দূষণকারী উপাদান সমূহকে নিয়ন্ত্রণ বা পুনঃ প্রক্রিয়াজাত করে ব্যবহার করা যায়, তাকে পরিবেশ ব্যবস্থাপনা বলে। পরিবেশ ব্যবস্থাপনায় জীব ও প্রযুক্তির ব্যবহার নিচে দেওয়া হলো। কলকারখানা ও খনি থেকে নির্গত বর্জ্য দূষণ রোধে, সমুদ্রে নির্গত তেল পরিশোধনে, পয় বর্জ্য বা সিওয়েজ আত্তীকরণে। তাহলে এই সমস্ত ব্যবস্থাপনায় সাধারণত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, ব্যবহার করে পরিবেশ ব্যবস্থাপনায় ভূমিকা রাখা হয়। তাহলে আমরা রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তি জানলাম। এবার আসবো আমরা ইন্টারফেরন্স। আচ্ছা, এটা পড়ানোর আগে আরেকটা কথা বলে নিই, আজকে কিন্তু পার্টিসিপেশনের সংখ্যা অনেক বেশি। এরকম যদি সারা বছরই থাকতো তাহলে খুবই পড়িয়ে ভালো লাগতো। তোমাদেরও ভালো লাগতো সবার। তো সবাইকে ধন্যবাদ। পার্টিসিপেন্ট মনে হয় আজকেই মনে হয় সবচেয়ে বেশি হবে ধারণা করা হচ্ছে। আর প্রথম ক্লাসে সবচেয়ে বেশি হয়েছিল, মাঝখানে সব হাওয়া হয়ে গেছিল। আচ্ছা, আমার হয়তো আরো 10 মিনিট সময় লাগবে। যারা জয়েন করেছো তারা আবার পুনরায় জয়েন হবা। যে কোনো সময় হয়তো শেষ হয়ে যেতে পারে, কাজেই সবাইকে জয়েন করার জন্য অনুরোধ করছি। বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, এবার আসবো ইন্টারফেরন্স। ইন্টারফেরন হলো এক ধরনের উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন যা ক্যান্সার কোষের বৃদ্ধি ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। বহিরাগত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, বিষ, অন্য কোনো বস্তু ইত্যাদির আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রতিটি মানব দেহে একটা বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে। এটিকে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম বলা হয়। ইন্টারফেরন হলো প্রোটিন জাতীয় রাসায়নিক প্রতিরক্ষামূলক অস্ত্র যা দেহের ইমিউন সিস্টেমের অন্তর্গত। কোন দেহকোষ বিশেষ ভাইরাস দ্বারা সংক্রমিত হলে তার প্রতি সাড়া দিয়ে সংক্রমিত কোষ ইন্টারফেরন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। নিঃসৃত ইন্টারফেরন আক্রমণকারী ভাইরাসের প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ করে দেয়, ফলে ভাইরাসটি আর সংখ্যা বৃদ্ধি করতে পারে না। পরবর্তী কোষগুলো আর আক্রমণ করতে পারে না, কাজেই সংক্রমিত কোষের চারপাশের কোষগুলো ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পায়। অধিকন্ত এরা ভাইরাস প্রতিরোধক্ষম হয়ে ওঠে। কাজেই ইন্টারফেরনের কাজ হলো আক্রমণকারী ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বন্ধ করে দেওয়া এবং সুস্থ কোষগুলোকে ভাইরাস প্রতিরোধক্ষম করে গড়ে তোলা এবং ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করা। ব্রিটিশ বিজ্ঞানী অ্যালিক আইজাক এন্ড জিন লিন্ডারম্যান 1957 সালে ইন্টারফেরন আবিষ্কার করেন। তাহলে ইন্টারফেরনটা আমি আরেকটু ভালো করে বুঝাই দিই। তাহলে আমরা মনে করো যে আমাদের পরিবারের আমরা 4 জন, হয়তো আমরা বৃষ্টিতে ভিজেছি, আমরা 4 জনই হয়তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়েছি। বাড়িতে আসার পর দেখা গেল যে 2 দিন পর আমার জ্বর হলো, কিন্তু পরিবারের যে বাকি 3 জন সদস্য তাদের জ্বর হলো না। কারণ কি? যে তাদের যে ভাইরাস ইনফেক্ট করেছিল যে কোষকে, সেই কোষ ইন্টারফেরন ক্ষরণ করা শুরু করে দিয়েছিল, যার ফলে সংক্রমিত কোষ ইন্টারফেরন ক্ষরণ করায় ভাইরাস কে মেরে ফেলতে সক্ষম হয়েছে। ফলে সংক্রমিত কোষ সে নিজেকে রক্ষা করেছে এবং তার আশেপাশের ভালো কোষগুলোকে রক্ষা করেছে। আর আমি যে আক্রান্ত হয়ে গেলাম, এর কারণ হলো আমার যে কোষটা আক্রান্ত হয়েছিল সেই কোষ যথেষ্ট পরিমাণে ইন্টারফেরন ক্ষরণ করতে পারে নাই, যার কারণে
হ্যাঁ, সে যে ভাইরাস যে কোষটা ইনফেক্টেড হয়েছিল সে নিজেও শেষ হয়েছে এবং আশেপাশের কোষগুলোকেও সে ইনফেক্টেড করে দিয়েছে, যার কারণে আমি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যাই। তাহলে এইভাবে আমরা দেখবো যে যাদের দেহে ইন্টারফেরন। হ্যাঁ বলো, আর কোনো প্রশ্ন আছে? স্যার এমনও তো হতে পারে যে আপনার দেহের ভাইরাস গুলা ইন্টারন রেজিস্ট্যান্স হয়ে গেল। হ্যাঁ, আবার প্রশ্নটা বুঝতে পারিনি, আবার বলো স্যার প্রশ্নটা। এমনও তো হতে পারে যে আপনার দেহের ভিতরে ইনজেক্ট হওয়া ভাইরাসটা ইন্টারফেরন রেজিস্ট্যান্স হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, এটাও হতে তখন তো পারে। কাজ করবে না না, এটা। এটাও হতে পারে, এটাও হতে পারে। হ্যাঁ, হয়তো আমি অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছি, এই কারণে হয়তো আমার ইন্টারফেরন গুলো কাজ করছে না, এরকম হতে পারে। বিভিন্ন রকমই হবে, সেটা ডায়াগনোসিসের মাধ্যমে বোঝা যাবে। আচ্ছা, ইন্টারফেরন তৈরির যে প্রক্রিয়াটি সেটা কিন্তু ওই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি আমরা পড়েছিলাম, হ্যাঁ, ওই ইনসুলিন প্রযুক্তি, হ্যাঁ, ওটার মতোই। ওখানে যেমন বিটা কোষ নেওয়া হয়েছিল, এখানে আমরা নিব ফাইব্রোব্লাস্ট। মানুষের ফাইব্রোব্লাস্ট কোষ থেকে কাঙ্ক্ষিত ডিএনএ আহরণ করা হয় এবং তা থেকে ইন্টারফেরন কোড বহনকারী জিনকে আলাদা করা হয়। ব্যাকটেরিয়ার প্লাজমিডকে রেসিস্ট্যান্ট এনজাইম দিয়ে কাটা হয় এবং ইন্টারফেরন জিন অংশকে ডিএনএ লাইগেজ এনজাইমের সাহায্যে প্লাজমিডের কাটা অংশে সংযুক্ত করে রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করা হয় এবং এই রিকম্বিনেন্ট ডিএনএ অণুকে পোষক ইকোলাই ব্যাকটেরিয়াতে প্রবেশ করিয়ে সংখ্যা বৃদ্ধি ঘটানো হয় এবং সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে আমরা অনেকগুলো এরকম ইন্টারফেরন উৎপাদনকারী জিন, ইন্টারফেরন উৎপাদনকারী আমরা ব্যাকটেরিয়া বা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারবো। এইভাবে আমরা ইন্টারফেরন আবাদ মাধ্যমে নিঃসৃত করা হয়। আবাদ মাধ্যমে ইন্টারফেরন যখন পৃথক করে তখন এটা বিশুদ্ধ করা হয়। বিশুদ্ধকৃত ইন্টারফেরন বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ এবং অ্যাম্পুল করা হয়। অ্যাম্পুল মানে ছোট ছোট বোতলে রাখা হয় এবং সেটা বাজারজাত করা হয়। এবং এই একটা বাণিজ্যিক নাম, ইন্টারফেরনের একটা বাণিজ্যিক নাম হলো বিটাফেরন, এটা বাজারে পাওয়া যায়। এখন যাদের দেহে ইন্টারফেরন ভালোভাবে ক্ষরণ হয় না, তাদের দেহে আমরা যদি এই বিটাফেরন প্রয়োগ করি তাহলে দেখা যাবে তারা বিভিন্ন ভাইরাসের বিরুদ্ধে সঠিকভাবে প্রতিরোধক্ষম হয়ে উঠবে। ঠিক আছে, তাহলে আমরা কি ইন্টারফেরনটা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। ইন্টারফেরন ব্যবহার, এটি একটি নির্দিষ্ট প্রজাতির হরমোন। একই দেহের বিভিন্ন টিস্যু থেকে বিভিন্ন প্রকার ইন্টারফেরন তৈরি হয়। ভাইরাস আক্রান্ত লিউকোসাইট থেকে এক ধরনের ইন্টারফেরন, ফাইব্রোব্লাস্ট কোষ থেকে অন্য আরেক ধরনের ইন্টারফেরন নিঃসরণ হয়। বর্তমানে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল প্রয়োগ করে অধিক পরিমাণে ইন্টারফেরন উৎপন্ন করা সম্ভব হচ্ছে। ইন্টারফেরন প্রয়োগ করে জটিল হেপাটাইটিস বি, কতক হার্পিস সংক্রমণ, বিভিন্ন ধরনের প্যাপিলোমা চিকিৎসা করা সম্ভব হয়েছে। এছাড়া জলাতঙ্ক রোগের চিকিৎসাতেও সাফল্য অর্জিত হয়েছে। গবেষকগণ ধারণা করছেন যে ক্যান্সার কোষের বৃদ্ধি রহিত করতে ইন্টারফেরন সফলভাবে ব্যবহার করা যাবে। তাহলে এরকম জি স্যার। প্যাপিলোমা যে ভাইরাসটা আছে সেটাও এক ধরনের ভাইরাস। সেই ভাইরাসটা যখন আমাদের দেহে প্রবেশ করে তখন আমাদের কোষকে অ্যাটাক করে। তাহলে সেখানে যদি আমরা ইন্টারফেরন সঠিকভাবে নিঃসরণ করাতে পারি তাহলে সেই প্যাপিলোমা ভাইরাস যে কোষকে আক্রান্ত করে সে কোষও প্রতিরোধক্ষম হয়ে উঠবে। তো সবাই আবার জয়েন হও, হ্যাঁ, সবাই আবার জয়েন হও, আমি আবার পরে কথা বলছি, সময় প্রায় শেষ, সবাই আবার জয়েন হও। হলো? আচ্ছা, শুরু করছি তাহলে। আচ্ছা, কি প্রশ্ন যেন করছিলা বলো? না, ওই এখনো জয়েন হয়নি মনে হয়। আচ্ছা, পরে পরে করো তাহলে, আমি পরেরটায় যাই। এবার আমরা যে টপিকে আসবো, জিনোম সিকোয়েন্সিং। জিনোম সিকোয়েন্সিং কাকে বলে?
ডিএনএ অণুর অনুদৈর্ঘ্যে এটিজিসি বেসগুলো কোন অনুক্রমে সজ্জিত থাকে তা হলো জিনোম সিকোয়েন্স। আর এই সিকোয়েন্সটি উদ্ঘাটন করাই হলো জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং। অর্থাৎ একটি ডিএনএ স্ট্র্যান্ডের বেস পেয়ার সাজানো ক্রম যে প্রক্রিয়া নির্ণয় করা হয় তাকে ডিএনএ সিকোয়েন্সিং বলে। আচ্ছা, জিনিসটা কি? মনে করো আমাদের ডিএনএ, মানে আমি যে কথা বলছি এই কথা বলার জন্য দায়ী যে ডিএনএ গুলো আছে, সেই ডিএনএ তে এটিজিসি বেসের সংখ্যা ধরো 1000 আছে। হ্যাঁ, কথা বলার জন্য যে ডিএনএটা আছে সেটার বেস পেয়ারের সংখ্যা 1000। তোমাদেরও ক্ষেত্রেও, তোমরা যে কথা বলছো তাদের ক্ষেত্রেও বেস পেয়ারের সংখ্যা 1000। কিন্তু আমার হয়তো এটিজিসি 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 এইভাবে হয়তো আমার ডিএনএ কথা বলার জন্য দায়ী যে ডিএনএ সেখানে সজ্জিত আছে। তোমাদের ক্ষেত্রে হয়তো, কারো ক্ষেত্রে হয়তো টিএজিসি, কারো ক্ষেত্রে হয়তো জিটিএসি এইভাবে সজ্জিত আছে। যার কারণে দেখা যায় যে আমার কথা বলার স্টাইল একরকম, তোমাদের কথা বলার স্টাইল একরকম। ঠিক আছে? তাহলে ডিএনএ এর বেস পেয়ারের সংখ্যা একই থাকবে, কিন্তু সেই বেস পেয়ারে যে বেস গুলো বা নিউক্লিওটাইড গুলো সেগুলো আলাদা আলাদা থাকবে। তাহলে এই আলাদা আলাদা থাকার কারণে এক এক মানুষের বৈশিষ্ট্য এক এক রকম। আর এগুলো জানার বৈশিষ্ট্যই হলো জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং। তাহলে আমরা এখন কি বলবো? ডিএনএ এর অণুর অনুদৈর্ঘ্যে এটিসি বেসগুলো কোন অনুক্রমে সজ্জিত থেকে জীবের চরিত্র বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে সেটা জানার বা সেটা নির্ণয় করার পদ্ধতি হলো জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং। বুঝতে পারছো? জি স্যার। এটা কে আবিষ্কার করেছেন? ডক্টর এফ স্যাঙ্গার, জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তক। জিনোম সিকোয়েন্সিং প্রক্রিয়া প্রাথমিকভাবে নির্দিষ্ট ডিএনএ অণুকে রিএজেন্ট সমৃদ্ধ 4টি টেস্ট টিউবে ভাগ করে দেওয়া হয়, যেখানে বিক্রিয়ার মাধ্যমে প্রতিটি ডিএনএ খণ্ডের এটিজিসি রেসিডিউ শনাক্ত করবে। জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে পাশাপাশি 4টি বিক্রিয়ার প্রতিটিকে পৃথক করা হয় এবং রেডিও অ্যাক্টিভ ব্যান্ডের স্থান ও পরিমাণ থেকে সিকোয়েন্স নির্ণয় করা হয়। কম্পিউটার নিয়ন্ত্রিত এক্স রে স্ক্যানার ব্যবহার করে ইলেকট্রোফোরেসিসের রেজাল্ট বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয়। আমরা শেষ করে আমি প্রশ্নগুলো তোমাদের সলভ করব। জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ চিকিৎসা বিজ্ঞানে। জিনোম সিকোয়েন্সিং প্রয়োগ করে বর্তমানে বিভিন্ন বংশগত রোগ নির্ণয় করে জিন থেরাপির মাধ্যমে এসব রোগের চিকিৎসা করা হচ্ছে। কৃষি বিজ্ঞানে জিনোম সিকোয়েন্সিং প্রযুক্তি প্রয়োগ করে বর্তমানে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। অণুজীবের জিনোম সিকোয়েন্সিং দ্বারা সুনির্দিষ্ট সংখ্যক জিন প্রয়োগ করে রোগ বালাই প্রতিরোধী ফসলি উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম ও তার সহযোগীরা তোষা পাটের জিনোম সিকোয়েন্সিং তথা পাটের জীবন রহস্য উন্মোচন করেছেন। পাটের বেস পেয়ারের সংখ্যা 120 কোটি। তোমরা কি বেস পেয়ার মানে বুঝো? বেস পেয়ার মানে বুঝো? জি স্যার। বেস পেয়ার মানে কি বলো তো? স্যার একটা অ্যাডিনিন আর একটা গুয়ানিন যুক্ত হ্যাঁ হয়ে। হ্যাঁ, মানে একটা অ্যাডিনিন সংশ্লিষ্ট আর একটা গুয়ানিন সংশ্লিষ্ট ডিঅক্সিনিউক্লিওটাইডের জোড়া। হ্যাঁ, তাহলে 120 কোটি বেস জি পেয়ার পাটের জিনোম পাওয়া গেছে। তাহলে এই যে ডক্টর মাসুদুল আলম, ইনি বাংলাদেশের একজন বিখ্যাত বিজ্ঞানী। হ্যাঁ, আমেরিকার হাওয়াই বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক ছিলেন এবং তিনি কিন্তু শুধু পাটের জিনোম রহস্য উন্মোচন করেননি, তিনি ছত্রাক, রবার, পেঁপে ইত্যাদি গাছেরও জিনোম রহস্য উন্মোচন করেছেন। হ্যাঁ, তো ইনি যদি বেঁচে থাকতেন 4-5 বছর আগে তিনি মারা গেছেন। হ্যাঁ, ইনি যদি বেঁচে থাকতেন ভবিষ্যতে নোবেল প্রাইজ পেতেন। তো আমি ওনাকে দেখেছি অবশ্য। তো ওনার আরো একটা পরিচয় তোমরা হয়তো জেনে খুশি হবা। আমাদের যে বিলকিস বানু ম্যাডাম আছেন না, তোমাদের মনে একদিন ক্লাসও নিয়েছিল। জি স্যার। হ্যাঁ, জি জি স্যার ওই ম্যাডামের খালাতো ভাই এই ডক্টর মাসুদুল আলম। বুঝছো? তো যাই হোক, তো আমরা এখন আসি জিন অনুসন্ধান ও শনাক্তকরণে। জীবের জিনোম সিকোয়েন্সিং করে কাঙ্ক্ষিত জিনের অবস্থান অনুসন্ধান ও শনাক্ত করা যায়। এরূপ কাঙ্ক্ষিত জিন হচ্ছে বিটা ক্যারোটিন জিন, ইনসুলিন উৎপাদনকারী জিন ইত্যাদি। ফরেনসিক বিজ্ঞানে অপরাধী শনাক্তকরণে, কৃতিত্ব নির্ধারণে, স্বজন নির্ধারণে, শ্রেণীবিন্যাসের স্তর নির্ধারণে, শ্রেণীবিন্যাস প্রক্রিয়ায় বৈশিষ্ট্যের মিল নির্ধারণে। ক্যান্সার গবেষণা এবং তা নির্ণয়ে সবচেয়ে দ্রুত ও সফল ব্যবহার হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। সোমাটিক ভ্যারিয়েশন ডিটেকশন,
টিউমার ভাইরাস ডিটেকশন ইত্যাদি ক্যান্সার সংক্রান্ত গবেষণায় এই প্রযুক্তি প্রয়োগ করা হয়। তা আমরা আরেকটা জিনিস শেষ করে আমি প্রশ্নে যাব। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কোন জীবের ডিএনএ কে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করে জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে যে ফটোগ্রাফিক বিন্যাস বা ছাপ পাওয়া যায় তাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল বলে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেক ব্যক্তির জন্য সুনির্দিষ্ট ও স্বকীয়। তাহলে প্রথমে কোন জীব তথা মানুষের সম্পূর্ণ ডিএনএ সংগ্রহ করে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে সেটা কেটে ফেলা হয় বা কর্তন করা হয়। পরবর্তীতে জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে জেল স্তরের উপর সেগুলো চালনা করা হয়। ফলে ডিএনএর খণ্ডগুলো বড় থেকে ছোট এরকম খণ্ডগুলো সারিবদ্ধভাবে বিন্যস্ত হতে থাকে ইলেকট্রোফোরেসিস জেল দেওয়ার ফলে, এবং এই সারিবদ্ধ ডিএনএর যে খণ্ডের ব্যান্ডগুলো আছে সেই সারিবদ্ধ ব্যান্ড হিসেবে জমা হয়, এবং বিশেষ ফটোগ্রাফিক পদ্ধতি দ্বারা ব্যান্ডগুলোর প্রকৃতি ও পারস্পরিক অবস্থান জানা যায়। প্রত্যেক জীব তথা মানুষের ডিএনএ খণ্ডগুলোর এমন ফটোগ্রাফিক বিন্যাস বা চিত্রকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল বলে। তা আমরা একটা ছবি দেখাই, যেমন এখানে দেখো একটা ছবি, এটা হলো অপরাধী ব্যক্তির, এটা হলো তার ডিএনএ ব্যান্ড। হ্যাঁ, অপরাধী ব্যক্তির এরকম ডিএনএ ব্যান্ড। এখন মনে করো যে অনেক সময় শনাক্ত করে সন্দেহভাজন, মনে কারো বাসায় হয়তো কোনো একটা ক্রাইম হয়েছে, এখন সে বললো যে আমার কাজের মেয়ে, হয়তো আমার বাসায় যে ছিল আত্মীয় বা বাইরের একজন হয়তো ইলেকট্রিক মিস্ত্রি, তিনজন মনে করে আসছে, হ্যাঁ সন্দেহভাজনের মধ্যে তিনজনকে হয়তো ধরা হলো। এখন এই তিনজনের মধ্যে হয়তো সে ক্রাইমটা হয়তো করেছে, সে চুরি হোক বা অন্য কোনো কিছু হোক, তখন এরকম তাদেরকে ধরে নিয়ে গেলে পুলিশ ধরে নিয়ে গেলে তাদের এরকম ফিঙ্গারপ্রিন্টিং করানো হয়েছে, এবং তাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করে সাসপেক্ট 1, সাসপেক্ট 2, সাসপেক্ট 3 এরকম পাওয়া গেছে। এবং এই তিনটা যখন ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল, এখন এটা কার সাথে মিলে গেছে? কয় নম্বর সাসপেক্টের সাথে মিলে গেছে? সেকেন্ড নাম্বার। সেকেন্ড। তাহলে আমরা এইভাবে 2 নম্বরে পেয়ে যাবো। আবার দেখা গেল যে তাদেরকে যদি আমরা সাসপেক্ট করতেও পারলাম না, তাদের হয়তো আমরা ধরতে পারি না, পুলিশ তাকে ধরতে পারে না, কিন্তু যখন ক্রাইম করতে এসেছিল বা চুরি করতে এসেছিল, যে চুরি করে গিয়েছিল তার হয়তো চুল বা সে হয়তো দেওয়ালে হয়তো কোনো একটা আঁচড় দিয়েছে, যার কারণে দেওয়ালে তার হয়তো কোষ লেগে গেছে, বা তার হয়তো এটা করতে করতে হয়তো তার 1 ফোঁটা রক্ত মেঝেতে পড়ে গেছে, কোনো কিছুতে কেটে গেছে। তাহলে সেই নমুনাগুলো যদি পুলিশ পেয়ে যায়, সেই নমুনাগুলো পরীক্ষা করেও এই অপরাধী শনাক্ত করা যাবে। বুঝতে পেরেছো? যদি আমাদের এরকম ডাটা ব্যাংক থাকে। এই ডাটা ব্যাংকটা কিভাবে থাকবে? সরকার আমাদের কাছ থেকে কিভাবে এটা সংগ্রহ করে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট? কারো কোনো আইডিয়া আছে? স্যার আইডি কার্ডের সময় যে ইয়ে করা হয়, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় বা রেটিনা সিটি স্ক্যান নেওয়া কর্পোরেশনে হয়। যে আমরা এনআইডি পাই ওখানে পাই। আর কোনো মাধ্যম? বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন। হ্যাঁ, সিম তারপরে রেজিস্ট্রেশনের সময় জি স্যার। তারপরে পাসপোর্ট করার সময়। তারপরে দেখবা যে বিদেশি যে ব্যাংকগুলো আছে, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এই সমস্ত ব্যাংকে তোমার হলো এরকম ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। তাহলে এরকম বিভিন্ন সময়ে ভবিষ্যতে এরকম হবে যে তুমি কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজে ভর্তি হতে যাচ্ছ বা কোনো চাকরিতে জয়েন করতে যাচ্ছ, তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কর্তৃপক্ষ নিয়ে রাখবে। এটা নিয়ে রাখবে কারণ কি? যে তোমার দ্বারা কোনো অপকর্ম হলে। জেল স্তরে বলছে? হ্যাঁ বলো। এখানে কোন জেল স্তরের কথা বলা হচ্ছে, যে জেল স্তরের উপরে ব্যান্ড গুলো জমা হয়? হ্যাঁ, মানে ইলেকট্রোফোরেসিস, ওটা একটা ইলেকট্রোফোরেসিস বলে একটা আছে, মানে ওটা করা হয়। এটা হিমোগ্লোবিন, আমাদের যে রক্তের যে হিমোগ্লোবিনের ইলেকট্রোফোরেসিসও করেও আমরা কিন্তু আমরা কোন ধরনের ট্রেট, হিমোগ্লোবিন এ ট্রেট বা হিমোগ্লোবিন ই ট্রেট, এটা আমরা বের করতে পারবো। তো এটা ইলেকট্রোফোরেসিস একটা হলো মেকানিজম, ওখানে কিছু কেমিক্যাল এগুলো দেওয়া হয়। ওটা বোঝাতে গেলে ওটা একটা ক্লাসই লাগবে। এই ইলেকট্রোফোরেসিস ওটা একটা ক্লাসই লাগবে। তো আমরা ওটা করেছি, আমরা যখন আমরা অনার্স করেছি তখন আমরা ইলেকট্রোফোরেসিসের কাজ করেছি। তো ওটা এভাবে বোঝানো যাবে না, আপাতত ধরে না ওটা এক ধরনের কেমিক্যাল, জেল টাইপের এক ধরনের কেমিক্যাল, ওটা চালনা করা হয়, যার ফলে আমরা এরকম কিছু চিত্র পাবো। এগুলো আসলে ডিএনএর খণ্ড, এগুলো সেই ডিএনএর খণ্ড। স্যার ফাইব্রোব্লাস্ট কি? ফাইব্রোব্লাস্ট হলো কোষ। এখানে আরো আমি কিছু ছবি দেখাই, এই যে এটা হলো আঙ্গুলের ছাপ দিয়েছি। আঙ্গুলের ছাপ, এটা হলো কি আমরা যখন ভোটে
নির্বাচন করতে যাই তখন এরকম আঙ্গুলের ছাপ দিয়ে আসি, মানে আমি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলাম। বা আমি যখন আবার মনে করো কোনো দলিলে স্বাক্ষর করব তখনও কিন্তু আমরা এরকম আঙ্গুলের ছাপ দিব, ওখানেও কিন্তু আমি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলাম। তাহলে সেখান থেকে কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ আমি ওই ব্যক্তি কিনা, সেটা বোঝা যাবে। সেখান থেকে নমুনা নিয়ে আমি যদি আমার যদি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করে এরকম ডিএনএ ব্যান্ড গুলো বের করতে পারে, তাহলে আমি সেই ব্যক্তি বা আমি যদি ক্লেম করি, মনে অনেক সময় দেখবো যে নির্বাচনে তুমি ভোট দিতে গেছো, বলবো যে তোমার ভোট দেওয়া হয়ে গেছে। তুমি যদি ক্লেম করো, তোমার পক্ষে যদি যথেষ্ট সাপোর্টিভ লোক থাকে, তাহলে তুমি কিন্তু যে বলেছে যে আমার ভোট দেওয়া হয়ে গেছে, আমি তো জানি যে আমার ভোট দেওয়া হয় নাই, তখন সে যে স্বাক্ষরটা দিয়েছে, যেখানে সে স্বাক্ষর বলছে, যেখানে সে টিপসই দিয়েছে, সেই নমুনাটা কালেক্ট করে তুমি কেস করে দিতে পারো। এটা করা যায় না বাংলাদেশের পরিস্থিতিতে, হয়তো এটা করা যায় না, বিদেশে এটা করা যায়। মানে এটা করতে গেলে তো তোমাকে পুলিশের সহায়তা নিতে হবে, বা সেখানে যে নির্বাচনে যে দাঁড়িয়েছে তার সহায়তা নিতে হবে, অনেক সময় তাদের সহায়তা পাওয়া যায় না। জি স্যার। আচ্ছা, এখন আমরা আসবো নমুনা প্রশ্ন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ফাইব্রোব্লাস্ট কি? ওটা একটা কোষের নাম, আমাদের শরীরে ওটা একটা কোষের নাম। ওটা একটা রোগ প্রতিরোধ যে ইমিউন সিস্টেমের একটা কোষ। ফাইব্রোব্লাস্ট এটা হলো ইমিউন সিস্টেমের একটা কোষ। যেমন হলো একটা আছে লিম্ফোসাইট, যেমন একটা কোষ আছে না, বা ম্যাক্রোফাজ এক ধরনের কোষ, নিউট্রোফিল, মনোসাইট, ঠিক ফাইব্রোব্লাস্ট ওরকম একটা রোগ প্রতিরোধক্ষম কোষ। ওকে। জি স্যার। বিজ্ঞানীরা অনেক গবেষণার মাধ্যমে এক ধরনের পদ্ধতি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে অতি অল্প সময়ে জীবাণুমুক্ত ও একই বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত জাতের চারা উৎপাদন করা যায়। মানে কোন পদ্ধতি? স্যার টিস্যু কালচার। টিস্যু কালচার। উন্নত জাতের উদ্ভিদ উদ্ভাবনের পাশাপাশি বিজ্ঞানীরা মানব কল্যাণে আরো একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে যা মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণের জন্য দায়ী হরমোন তৈরি করতে সক্ষম। এটা কোন হরমোনের কথা বলা হয়েছে? স্যার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। হ্যাঁ, হরমোনের নাম কি? ইনসুলিন। আর ইনসুলিন। ইনসুলিন তৈরির পদ্ধতির নাম কি? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে জিন ক্লোনিং এর সংজ্ঞা দিবা, এটা 1 মার্ক। জিন প্রকৌশলে ব্যবহৃত অণুজীবের ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার অংশের বৈশিষ্ট্য, কার বৈশিষ্ট্য চাওয়া হয়েছে? প্লাজমিডের। প্লাজমিড। অণুজীবটা হলো ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়ার ক্রোমোজোম বহির্ভূত অংশ হলো প্লাজমিড ডিএনএ, তার বৈশিষ্ট্য লিখতে হবে। উদ্দীপকের প্রথমোক্ত পদ্ধতি হলো টিস্যু কালচার, তার গুরুত্ব লিখতে হবে, লিখে প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করতে হবে। 4 নম্বর বা ঘ নম্বর, হরমোনটি ইনসুলিন, ইনসুলিনের উৎপত্তি স্থল এখানে লিখতে হবে, যা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ, বিটা কোষের 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর 11 শীর্ষে, নম্বর ক্রোমোজোমের খাটো অংশের শীর্ষে পাওয়া যায়। খাটো বাহুর শীর্ষে ইনসুলিন উৎপাদনকারী জিন অবস্থান করে। এরপরে উৎপাদনের প্রক্রিয়াটি হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, তার ব্যাখ্যা করতে হবে। বুঝছো? স্যার এটা কি হচ্ছে 11 নং যে খাটো ক্রোমোজোম সেটার শীর্ষের ডিএনএ তে থাকে নাকি ডিএনএ এর শীর্ষে থাকে? খাটো বাহুর ডিএনএ, খাটো বাহু মানে ওখানে বাহু থাকবে, লম্বা বাহু, খাটো বাহু ডিএনএ শীর্ষে। ঠিক আছে। 11 নং ক্রোমোজোমে তো কতগুলো বাহু থাকে না, একদিকে মনে করো বড় বাহু, আরেকদিকে হলো ছোট বাহু। যার কারণে তাদের আকৃতি কিন্তু ভ্যারি করে, কোনটা ভি হয়, কোনটা জে হয়, কোনটা এল হয়, কোনটা আই হয়। তাহলে আই এর ক্ষেত্রে একটা অনেক বড় আর আরেকটা হলো ছোট। তো এরকম মনে করো যে ক্রোমোজোমের যে ছোট বাহু আছে, 11 নং ক্রোমোজোমের যেটা খাটো বাহু, সেই খাটো বাহুর শীর্ষভাগে যে ডিএনএটা আছে সেখানে থাকবে। বলো। স্যার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের মধ্যে দেয়া যে পিতৃত্ব নির্ণয় করতে পারে, মাতৃত্ব নির্ণয় করতে পারে না? হ্যাঁ হ্যাঁ, পারবে না কেন? এই যে এখানে ছবিতে তো আমি এটা দেখাতে পারি, এই যে এখানে আছে দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো, খেয়াল করো, এই যে ড্যাড, মা, বাবা, মা, চাইল্ড 1, চাইল্ড 2। তাহলে এই যে ড্যাডের ক্ষেত্রে কোন চাইল্ডের ক্ষেত্রে আমরা ড্যাডের বৈশিষ্ট্য বেশি পাচ্ছি? চাইল্ড 1। চাইল্ড 1, এই যে সহজে মিলে গেছে। সবগুলো মিলে নাই, কিন্তু কিছু কিছু মিলে যাবে। আবার দেখো যে মামের ক্ষেত্রে কোনগুলো মিলেছে, কয় নম্বরটা মিলেছে মামের ক্ষেত্রে? স্যার 4 নম্বর। স্যার মনে হয় 4 নম্বর 5 না, নম্বর মনে হয়। 5 নম্বর, চাইল্ড 5। 5। চাইল্ড 5। আবার চাইল্ড 6, সে আবার কার মতো গেছে? চাইল্ড 6
চাইল্ড সিক্স কম্বিনেশন, মা বাবার মায়ের মতো নাকি? চাইল্ড সিক্স কম্বিনেশন, মা বাবার দুটো অংশই পেয়েছে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এইভাবে আমরা কিন্তু সবই বের করতে পারবো। তাহলে এইভাবে যখন আমরা আমাদের বাচ্চা যখন হারিয়ে যাবে, তাহলে আমাদের এরকম বাচ্চার ডিএনএ এবং আমাদের ডিএনএ গুলো যখন আমরা করবে, তখন দেখা যাবে যে আমাদের সাথে যেগুলো ম্যাক্সিমাম মিলবে, তাহলে আমরা সেটা ধরে নেবো হ্যাঁ এটা আমারই বাচ্চা। আর অনেক ক্ষেত্রে এটা মিলবে না, ম্যাক্সিমাম যারটা মিলবে সে হবে বাচ্চার পিতা বা মা। ওকে, জি স্যার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, তাহলে আমাদের আজকে ফার্স্ট ইয়ারের ক্লাস শেষ, আমরা নেক্সট সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আর তোমরা যারা বই কিনো নাই, আব্দুল আলিম, গাজী আজমল আর প্রফেসর হাবিবা বেগম, এই তিনটার মধ্যে যে কোনোটা কিনতে পারো। তবে আব্দুল আলিমের বইটা কিনলে ভাষাটা একটু সহজ, গাজী আজমল স্যারের বইটাও ভালো কিন্তু ভাষাটা কঠিন। আচ্ছা, জি শেষ স্যার। করছি।